চলুন সরাসরি শুরু করা যাক। প্রাচীন সাহিত্যের ইতিহাস ঘাটলে এমন কিছু মানুষের দেখা মেলে যাদের প্রভাব শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে। হরিস ঠিক তেমনই একজন। তাকে শুধু ইতিহাসের পাতার কোনো ধুলোমাখা চরিত্র ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে। বরং বলা যায় তিনি হলেন লেখকদের জন্য সর্বকালের সেরা একটি কিভাবে লিখতে হয় বা হাউ টু গাইডের রচয়িতা। আজ আমরা তার এই বিখ্যাত কাজগুলো একেবারে ভেঙে ভেঙে বিশ্লেষণ করব আর দেখব তার দেওয়া নিয়মগুলো এত যুগ পরেও ঠিক কতটা প্রাসঙ্গিক। আজকের এই মাস্টার ক্লাসে আমরা যা যা কভার করব তা হল প্রথমে এই রোমান মাস্টারের সাথে একটু পরিচিত হওয়া, তারপর তার বিখ্যাত দর্শন দুলসে এটো ইউটিলে, এরপর শিল্পের নিয়মকানুন, প্রতিভা বনাম প্রশিক্ষণের লড়াই আর সবশেষে অ্যারিস্টটেলের সাথে হোরেসের একটা দারুণ তুলনামূলক আলোচনা। পর্ব ১, রোমান মাস্টারের সাথে পরিচিতি। হোরাস, যার পুরো নাম কুইন্টাস হোরাসিয়াস ফ্ল্যাকাস, খ্রিস্টপূর্ব ৬৫ থেকে ৮ অব্দ পর্যন্ত প্রাচীন রোমের অগাস্টান যুগে তিনি ছিলেন একাধারে কবি এবং সমালোচক। তার সবচেয়ে বিখ্যাত কাজ আর্স পোয়েটিকা বা দি আর্ট অফ পোয়েট্রি কোনো সাধারণ তাত্ত্বিক বই নয়। এটি ভীষণভাবে ব্যবহারিক এবং শিক্ষামূলক। মানে ধরুন, দার্শনিক জটিলতার চেয়ে একটা কবিতা কিভাবে নিখুঁতভাবে লিখতে হবে তার নিয়ম, শৃঙ্খলা আর নৈপুণ্যের ওপরই তিনি সবচেয়ে বেশি জোর দিয়েছেন। এবার আসি দ্বিতীয় পর্বে, দুলসে এতো ইউতিলে। যারা সাহিত্য নিয়ে একটু ঘাটাঘাটি করেন তাদের কাছে এই টার্মটা বেশ পরিচিত। হোরেসের সবচেয়ে চর্চিত নীতিটি হল দুলচে অ্যাট ইউটিলে, যার সোজা অর্থ হল মিষ্টি এবং দরকারি। তার মতে সাহিত্যের কাজ শুধু পাঠকদের বিনোদন দেওয়া নয়, রচনাকে অবশ্যই আনন্দদায়ক বা দুলচে হতে হবে, আবার একই সাথে শিক্ষণীয় বা ইউটিলও হতে হবে। অর্থাৎ পাঠক আনন্দও পাবে, আবার জীবনের কোনো গুরুত্বপূর্ণ শিক্ষাও লাভ করবে। ব্যাপারটা হোরেসের নিজের কথাতেই বলতে গেলে কবিতাকে অবশ্যই আনন্দ এবং শিক্ষা উভয়ই প্রদান করতে হবে। এটাই হলো তার গোল্ডেন রুল। ভেবে দেখুন তো, শুধু জ্ঞান দিলে লেখাটা কেমন নিরস হয়ে যায়, আবার শুধু বিনোদন দিলে সেটা হয়ে যায় ভীষণ অগভীর। এই দুয়ের দারুণ একটা ব্যালেন্স করাই হল সত্যিকারের শিল্পের আসল কাজ। তৃতীয় পর্ব, শিল্পের নিয়ম কানুন। এখানে আমরা দেখব লেখকদের জন্য হোরেসের নিজস্ব কিছু নির্দিষ্ট টুলকেট। হোরেস কিন্তু নিয়মকানুনের ব্যাপারে বেশ কড়া ছিলেন। তার একটা বড় নিয়ম হল ডেকোরাম বা শিষ্টাচার। এর মানে হল আপনার চরিত্রের বয়স, লিঙ্গ বা সমাজে তার অবস্থান অনুযায়ী তার কথাবার্তা আর আচরণ হতে হবে একদম মানানসই। এর কোনো নড়চড় হওয়া চলবে না। আর এই ব্যাপারটা ঠিক কতটা প্র্যাকটিক্যাল তা এই উদাহরণটা দেখলেই বুঝবেন। ধরুন, গল্পে একজন রাজা কথা বলছেন। এখন রাজার গলায় তো আর সাধারণ ভৃত্যের ভাষা মানাবে না, তাই না? তার কথায় থাকতে হবে রাজকীয় গাম্ভীর্য আর আভিজাত্য। চরিত্রের পরিচয়ের সাথে ভাষার এই যে নিখুঁত সামঞ্জস্য, এটাই হল ডেকোরাম। এরপরে আসে ইউনিটি বা জৈব কাঠামোর ধারণা। হোরেসের মতে একটা রচনার শুরু থেকে শেষ পর্যন্ত একটা দারুণ ধারাবাহিকতা থাকতে হবে। অ্যারিস্টটল তার ইউনিটি নিয়ে যতটা করাচ্ছিলেন, হোরেস হয়তো ঠিক ততটা ছিলেন না। কিন্তু লেখায় সম্পূর্ণ বেমানান কোনো কিছু হুট করে মিশিয়ে ফেলাকে তিনি একেবারেই বরদাস্ত করতেন না। উদাহরণ দিলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন, আপনি একটা চরম ট্র্যাজেডি বা শোকাহন নাটক দেখছেন, আর মাঝপথে হুট করে সেটা কমেডি হয়ে গেল। কেমন লাগবে বলুন তো? বিষাদ আর চরম হাস্যরসের এই জগা খিচুড়ি বা এলোমেলো মিশ্রণ শিল্পের সৌন্দর্যকেই পুরোপুরি নষ্ট করে দেয়। ইউনিটির পুরো আইডিয়াটাকে হরেস খুব সুন্দর করে এক কথায় বলেছেন, একটি কবিতাকে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ এবং ঐক্যবদ্ধ হতে হবে। মানে কবিতার প্রতিটি অংশ যেন একটা বড় পজলের টুকরোর মতো একে অপরের সাথে একেবারে খাপে খাপে মিলে যায়। ৪ নম্বর বিষয়, প্রতিভা এবং প্রশিক্ষণের সমন্বয়। একজন কবির ভূমিকা ঠিক কেমন হওয়া উচিত তা নিয়ে হোরেসের দারুণ কিছু ভাবনা আছে। আমরা প্রায়ই ভাবি প্রতিভা থাকলেই বুঝি বড় কবি হওয়া যায়। কিন্তু হোরেসের সমীকরণটা হল শুধু জন্মগত প্রতিভা বা ইঞ্জিনিয়াম থাকলেই হবে না, এর সাথে চাই আর্টস বা কঠোর প্রশিক্ষণ। এই দুয়ের সঠিক সমন্বয় হলেই কেবল সার্থক কবিতা জন্ম নেয়। প্রতিভা হল কাঁচামাল আর প্রশিক্ষণ হল সেই ম্যাজিক যা দিয়ে তৈরি হয় মাস্টারপিস।
এই মাস্টারপিস তৈরির জন্য হোরেস কিছু নির্দিষ্ট শৃঙ্খলার কথা বলেছেন। আবেগের বশে এক বসায় হুড়মুড় করে কিছু লিখে ফেলাই শেষ কথা নয়। তিনি ধ্রুপদী গ্রিক মডেলগুলোকে সম্মান করতে বলেছেন, আর সবচেয়ে বেশি জোর দিয়েছেন বারবার ঘষে মেজে সম্পাদনা বা রিভিশন করার ওপর। এখানে আমরা আরেকটা ইন্টারেস্টিং টার্ম পাচ্ছি, মাইমেসিস। এর সহজ অর্থ অনুকরণ। প্লেটো আর অ্যারিস্টোটেলের দ্বারা প্রভাবিত হয়ে হরেস বিশ্বাস করতেন যে কবিতা হল মূলত আমাদের চারপাশের জীবন, মানব আচরণ আর প্রকৃতির একটা শৈল্পিক অনুকরণ। মানুষের আসল রাগ, দুঃখ বা আনন্দকে নিপুণভাবে শব্দের মাধ্যমে ফুটিয়ে তোলাই হল মাইমেসিস। যখন ভাষা আর শৈলীর কথা আসে, হরেস ছিলেন একদম সোজাসাপটা। তিনি সবসময় সরলতা আর স্পষ্টতার পক্ষে ছিলেন। তার মতে অতিরিক্ত আর ভারী অলঙ্কার সাহিত্যের মূল আবেদনটাই মাটি করে দেয়। তাই সহজে বোঝা যায় এমন পরিষ্কার ভাষাই হল সেরা। হোরেসের এই পুরো দর্শনের সবচেয়ে বড় সিক্রেটটা লুকিয়ে আছে তার এই কথাটায়, ভালো লেখা আসে অনুশীলন এবং পরিমার্জন থেকে। অর্থাৎ নিরলস অনুশীলন আর বারবার রিভাইজ করা ছাড়া কোনো জাদুকরী উপায়ে ভালো লেখা সম্ভব নয়। চলে এলাম আমাদের শেষ পর্বে, হোরেস বনাম অ্যারিস্টটল। সমসাময়িক বা পূর্বসূরিদের চেয়ে হোরেস ঠিক কতটা আলাদা ছিলেন তা এই ছকটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। অ্যারিস্টটল যেখানে কবিতার লক্ষ্য হিসেবে ক্যাথারসিস বা আবেগের শুদ্ধির কথা বলেছেন, হোরেস সেখানে জোর দিয়েছেন আনন্দ আর শিক্ষার ওপর। অ্যারিস্টটলের দৃষ্টিভঙ্গি অনেক বেশি দার্শনিক এবং বিশ্লেষণাত্মক, তার ফোকাস ছিল প্লট আর কাঠামোর দিকে। অন্যদিকে হোরেস ছিলেন একদম প্র্যাকটিক্যাল, কিভাবে লিখতে হবে, স্টাইল কেমন হবে, নিয়ম কি, এইগুলো নিয়ে তিনি বেশি কাজ করেছেন। হোরেসের আর্স পোয়েটিকা তো শুধু প্রাচীন রোমের কোনো গাইডবুক নয়, যুগের পর যুগ ধরে এটা সকল সৃজনশীল মানুষের জন্যই এক অমূল্য সম্পদ। তাই আজ শেষ করার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। যে কোনো কিছু শেখার ক্ষেত্রে শুধু জন্মগত প্রতিভাকে পুঁজি করেই কি চূড়ান্ত সাফল্য পাওয়া সম্ভব, নাকি হোরেসের কথা মতো সত্যিকারের মাস্টারপিস তৈরির জন্য নিরলস অনুশীলন এবং বারবার পরিমার্জনের কোনো বিকল্প নেই? একটু ভেবে দেখবেন।